স্ত্রীর মুখে পানির ঝাপটা দিয়ে গালে হাত রেখে ধরা গলায় ডাকতে থাকে আতাউর আলম। ও রেহেনা, ওঠো রেহেনা। রেহানা সাড়া দেয় না। দীর্ঘ সময় ধরে সে অচেতন হয়ে পড়ে আছে। আজান আয়াত মায়ের পায়ের কাছে বসে আছে। ভেতরে ঘর থেকে আতাউর আলমের মা রিনি রিনি গলায় চেঁচিয়ে যাচ্ছে। আতাউর, এত চিল্লাচিল্লি কে করে? ও আতাউর, তোর পোলাপান এত চিল্লাচিল্লি কেন করে? ও করে ধমক দে। রনি ছুরিটা পকেটে ঢোকাতে ঢোকাতে আতাউর আলমকে বলে, জামিল ভাইয়ের জায়গায় আইসিইউতে যদি আজ ইয়াসার ভাই থাকতো তাহলে এখানে আজ 5টা লাশ পড়ে থাকতো। আতাউর আলমের কানে যে কথা পৌঁছয় না। যে স্ত্রী জ্ঞান ফেরাতে ব্যস্ত। রনি তৌফির নামের ছেলেটির মুখের দিকে তাকিয়ে বলে, শাওন কই? সামান্য মিষ্টি আনতে এত দেরি? শাওন একটা মিষ্টির প্যাকেট নিয়ে ঘরে ঢোকে। হাঁপাতে হাঁপাতে বলে, তারা তো আর জানে না আমাদের ভাই আজ বিয়ে করবে, তাহলে খোলা থাকতো। তৌফির নামের ছেলেটি দাঁত বের করে বলে, ভাই, এই আতাউর আলম আর তার বউ আজ থেকে আমাদের তাইমাই। রনি পকেট থেকে সিগারেট বের করতে করতে বলে, আর ওই ফটকা চালাক মেয়েটা আমাদের ভাবি। আমরা তো ভাবতেই রাগ উঠে যাচ্ছে গায়ে। ভেবেছি ভাই কত মিষ্টি দেখে একটা ভাবি এনে দেবে আমাদের। সুন্দর আছে তো ভাই, খারাপ না, মিষ্টি তো দেখতে। তৌফি হাসতে হাসতে বলে, দেখতে মিষ্টি কিন্তু ভয়ানক ছাল। ভাই একে কিভাবে সামলাবে কে জানে। সিগারেট এক টান দিয়ে একটা চেয়ার টেনে নিচু হয়ে ঝুঁকে বসে রনি আতাউর আলম চোখে চোখ রেখে বলে, থানা পুলিশ করবেন না তো জানি, তবুও বলছি থানা পুলিশ করার চিন্তাও করছেন তো? ওখানে আপনার মেয়েকে ইয়াসার ভাই এমন জায়গায় পুঁতে দেবে মেয়ের লাশও খুঁজে পাবেন না। আর চাচা, সরি, তা ওই আপনার ছেলে দুটো অনেক ব্রিলিয়ান্ট, ওদের ডাক্তার বানাবেন। ওরা তো অল্প বয়সে প্রাণ হারালে এই দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আতাউর আলম আতঙ্কিত মুখ নিয়ে রনির দিকে তাকায়। ফিসফিসিয়ে বলে, বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। দু চোখ বেয়ে তরল গড়িয়ে পড়ে। আতাউর আলমের আজ যে ভয়ানক অসহায়, একজন অসহায় বাবা। গুড, এবার তাহলে উঠি। তা ওদিকে ভাই আর ভাবির বাসায় সাজাতে হবে গিয়ে। হাত মেলাস। রনি শার্টের হাতা গুটিয়ে নিয়ে সবাইকে বলে। তারপর আতাউর আলমের দিকে তাকিয়ে বলে, মা, ওই মায়ের জন্য একজন ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। ইয়াসার ভাইয়ের শাশুড়ি এভাবে অজ্ঞান হয়ে ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, শুনলে ইয়াসার ভাই খুব রেগে যাবে। আসছি। তা আসসালামু আলাইকুম। রনির পিছু পিছু দলের সবাই দাঁত বের করে ঘর থেকে বের হয়। আতাউর আলম তার স্ত্রীর মাথায় হাত দিয়ে সদর দরজার দিকে দৃষ্টি দিয়ে বসে আছে পাথরের মতো। কাজীকে ফুয়াদ বিদায় দিয়ে পুনরায় ঘরে ঢুকে শামীমের দিকে তাকিয়ে বলে, হয়েছে শান্তি। শামীম ইয়াসের থমথমে মুখ নিয়ে বসে আছে। আর চোখে আলোর দিকে তাকিয়ে আলোকে দেখে। মেয়েটাকে কেমন বিধ্বস্ত লাগছে। মেঝের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। রাহাত এবং আরাফ শুকনো মুখে তাদের নেতাকে দেখছে। তাদের পুরো ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে। ইয়াসার উঠে দাঁড়িয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলে, রাত 3:30 বেজে গেছে। ভিজিটিং আওয়ার শেষ, নয়তো জামিলের কাছে যেতাম। ওর কি অবস্থা এখন? ডাক্তার কি বলেছে? শামীম ইয়াসের চোখ মুখ শক্ত করে আলোর দিকে তাকিয়ে ধমকের সাথে বলে, এই যে নিষ্পাপ বাপের নিষ্পাপ কন্যা, এদিকে তাকাও। আলো তাকায় না। শামীম ধমকে দিয়ে বলে, তাকাও বলছি। আলো এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়। তার সামনে সাক্ষাৎ একজন পিচাস দাঁড়িয়ে। শামীমের দিকে ঘৃণা দৃষ্টি নিয়ে আলো তাকিয়ে থাকে। শামীম পিছলে হেসে বলে, বাড়ির মহিলাদের পাঠিয়ে দিচ্ছি, যে কোনো ধরনের অসুবিধা তাদের সাথে বলবে। তবে কোনো তিরিং বিরিং করবে না, কাউকে অসম্মান করে কথা বলবে না, বেয়াদবি করবে না। যদি আমার কানে আসে তাহলে কিন্তু। কি করবি তুই, ক্রিমিনাল একটা? আলো কান্না মিশ্রিত কণ্ঠে কথাটি বলে তেড়ে এসে শামীমকে চড় মারতে যায়। শামীম হাত ধরে ফেলে আলোর। সবাই ওদের দেখছে। শামীম ঠান্ডা গলায় বলে, তো শক্তি অপচয় করে না। তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে, আয় আমার সাথে। রাহাত, ইলহাম এবং আরাফ শামীমের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে,
আলো দেখো মেয়ে, তুমি এভাবে কেঁদো না। শামিন কিন্তু খারাপ ছেলে না। তুই এখান থেকে যা কুত্তা। আলো চেঁচিয়ে ওঠে। ফুয়াদ একটা ঢোক গিলে ফেলে। শামীম হন্তদন্ত হয়ে দৌড়ে আসে, আবারও চেঁচিয়ে বলে। কি হচ্ছে ফুয়াদ? ও তোকে কুত্তা বলল? ফুয়াদ শামীমকে আটকায়। বাদ দে, চল এখান থেকে। শামীম দাঁত খিচিয়ে আলোর মুখোমুখি দাঁড়ায়। পেশিবহুল শক্তিশালী হাতে আলোর থুতনি ধরে নাড়া দিয়ে বলে, একেবারে জবান কম চালাবে। এটাই প্রথম, এটাই লাস্ট, মনে থাকে যেন। কথাটা বলে শামীম চলে যায়। ফুয়াদ তার পিছু পিছু বেরিয়ে যায়। আলো আবার মেঝেতে বসে পড়ে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে তার আব্বু, আম্মু, আয়াত, আজান, দাদি এবং ইসমামের ছবি ভেসে উঠছে। ইসমামের কথা মনে পড়তেই আলো ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পর যে অনুভব করল যে শ্বাস নিতে পারছে না। গলা থেকে অনেক কষ্টে ফিসফিসিয়ে একটা শব্দ বের হলো, আর সেটা হলো ইসমাম। লিভিং রুমে বাড়ির সব মেয়েরা দাঁড়িয়ে আছে। শামীমকে গেস্ট রুম থেকে বের হতে দেখে ঈশিতা দৌড়ে যায়। ভাইয়ের দুই বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন করলে ভাইয়া? ছি, তুমি আমার বড় ভাইয়া, যাকে আমি এত ভালোবাসি। এই তোমার কোন রূপ ভাইয়া? ইলাম বিরক্ত হয়ে বলে, বেজর বেজর করিস না, ভাইয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দাও কেউ। সীতারা দৌড়ে রান্নাঘরে চলে যায়। শামীম ঈশিতার দিকে তাকিয়ে। ঈশিতা কাঁপা কাঁপা গলায় বলে। স্বামী ম্লানও হেসে বলে, বাবা খুশি হয়ে যাবে। মেয়ে তুলে এনে বিয়ে করা, উঠিয়ে নিয়ে আসা, এসব এবারের ঐতিহ্য। আমি আমার বাড়ির ঐতিহ্য রক্ষা করেছি, বলে গেছিস নাকি? শুনিসনি আমার বাপ চাচারা সবাই তুলে এনে বিয়ে করেছিল? বাবা মাকে তুলে এনে বিয়ে করেছিল। আমাদের দাদা ইন্তেখাব মির্জা দাদিকে তুলে এনেছিল। এ প্রজন্ম থেকে আমি না হয় এই ঐতিহ্যটা চর্চা করলাম। ঈশিতা আহত চোখে ভাইয়ের দিকে তাকায়। ইয়াসার ঈশিতার দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঋতুর দিকে তাকিয়ে বলেন, ঋতু, জি ভাইয়া। তুমি এ বাড়ির কি? মেজো বউ ভাইয়া। এই ঘরের ভিতরে যে আছে সে তোমার ভরসা, এবারের বড় বউ। আমার মা জীবিত থাকলে এবারের বড় বউকে বরণ করে নেওয়ার জন্য যা যা করতো সে দায়িত্ব আমি তোমার কাঁধে দিলাম। আশা করি তুমি তোমার দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। ঋতু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। ঈশিতার মতো প্রতিবাদ জানানোর সাহস, অধিকার, ক্ষমতা কোনোটাই যে তার নেই। আর ওকে কিছু খাবার দাও আগে, খেতে না চাইলে আমাকেও ডাকবে। কোনো ধরনের বাজে ব্যবহার কিংবা গালাগালি দিলে দেরি না করে আমাকে ডাকবে। ঋতু আবারও মাথা নাড়ায় ভাসুরের কথায়। ঈশিতা ভাইয়ের দিকে এক ঝলক রাগে দৃষ্টি যে কপাল কুঁচকে দোতলায় চলে যায়। দোতলায় উঠে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকে সে। ইলাম হেসে শামীমকে বলে, ওর বান্ধবী রিদিকে পছন্দ করে রেখেছিল তোমার জন্য, সেজন্য রাগ হচ্ছে ওর তোমার উপর। ইতিমধ্যে হেনা এসে লিভিং রুমে দাঁড়ায়। শরীরটা অসহনীয় যন্ত্রণায় বেশি উঠেছে চার। ইয়াসারের দিকে তাকে অপুষ্ট স্বরে বলে, ভাইয়া, এটা কি করলেন আপনি? একটা মেয়ের জীবনে এভাবে নষ্ট করে দিলেন। জামিল সুস্থ হবে এতে? শামীম নরম গলায় বলে, ঘরে গিয়ে রেস্ট নাও, এত সব চিন্তা মাথা নিও না, জামিলের বাচ্চার ক্ষতি হবে। সীতারা এসে শামীমের সামনে পানির গ্লাস হাতে দাঁড়ায়। শামীম গ্লাসের দিকে একবার তাকিয়ে হনহন করে নিচতলায় বারান্দায় চলে যায়। ঋতু চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম ধমক দিয়ে বলে, ভাইয়া কি বললো শুনতে পাওনি? খাম্বার মতো দাঁড়িয়ে আছো যে? ঋতু আমতা আমতা করে বলে, কি করব? কি করবে মানে? ওকে সাজাবে, সাজিয়ে ভাইয়ার ঘরে নিয়ে এসো। ঋতু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, মেয়েটা ভয় পেয়ে আছে, একটু ঠিক হোক। ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু একটা ঢোক গিলে বলে, যাচ্ছি। দরজায় নব ঘোড়ার সাথে সাথে আলোর মাথা তুলে তাকায়। তার দৃষ্টি ঘোলাটে, শরীরে বিন্দু পরিমাপও শক্তি অবশিষ্ট নেই। দরজা ঠেলে ঋতু এবং বাড়ির দুজন হেল্পিং হ্যান্ড ভেতরে ঢোকে। ঋতুর হাতে একটা প্যাকেট, সীতারার হাতে একটা প্লেট, কিছু খাবার। পুলির মা ঘরে এসে অন করে দিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, কি ডাকবো ভাবি? কি ডাকবে আবার? বড় ভাবি ডাকো। পুলির মা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, মাশাআল্লাহ, চেহারা শুরু তো খুবই চমৎকার, গায়ের রংটা একটু চাপা, তবে বড় ভাইজানের পাশে খুব মানাইবো। আলো নড়ে চড়ে বসে। ঋতুর দিকে তাকায়। ঋতু আলোর সামনে এসে হাতের প্যাকেটটা আলোর পাশে রেখে নিজেও মেঝেতে বসে পড়ে আলোর মুখোমুখি। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে সীতারার হাত থেকে খাবারের প্লেটটা নেয়। আলো চোখ নামিয়ে প্লেটের দিকে
গিয়ে ঋতুর মুখের দিকে তাকায়। ফ্রিজে কাস্টেড রাখা ছিল, সেখান থেকে খানিকটা নিয়ে এসেছে আলুর জন্য। 1 চামচ উঠিয়ে আলুর মুখের কাছে ধরে বলে। খেয়ে নিন। আলু মুখ সরিয়ে নিয়ে কঠিন গলায় বলে, খাবো না, নিয়ে যান এসব। আলু এক ঝটকায় ঋতুর হাত থেকে চামচ ফেলে দিয়ে কাস্টেডের বাটি উল্টে ফেলে। সীতারা এবং ফুলির মা চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। ঋতু ওদের থামিয়ে দিয়ে বলে, না। তারপর আলুর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, খেতে হবে না। তাহলে এই শাড়িটা পরে নিন। আপনার ফিগার মনে হলো আমার মতোই। ব্লাউজ আর পেটিকোট ফিট হয়ে যাবে। আলু কাঁপা কাঁপা গলায় বলে, কেন পরবো আমি শাড়ি? কারণ আপনি নতুন বউ, তাই। এটা আপাতত পরে নিন। ওগুলো একেবারেই নতুন, যদিও আমার। কাল আপনার জন্য শপিং করা হবে। আলু শপিং ব্যাগটা উঠিয়ে দূরে ছুঁড়ে মেরে ঋতুর দিকে তাকায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি না একটা মেয়ে? আমাকে আপনি বুঝতে পারছেন না? পারছি। আপনাকেও পরিস্থিতি বুঝতে হবে। বোকা বোকা জেদ করে কিছুই হবে না। শাড়িটা পরে নিন, আপনাকে ভাইয়ার ঘরে দিয়ে আসবো। আলু তেজি কণ্ঠে বলে ওঠে, অসম্ভব। আমি মরে গেলেও ওই জানোয়ারের ঘরে যাব না, মরে গেলেও না। ঋতু আলোর দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, মরে গিয়ে লাশ হয়ে গেলেও তো ওই ঘরে আপনাকে যেতে হবে। এই বাড়ির বউ হয়েছেন, এই বাড়ির নিয়ম জেনে নিন। মরে যান অথবা বেঁচে থাকুন, স্বামীর শোভার ঘরে আপনাকে যেতেই হবে। আলু ছলো ছলো চোখে তাকিয়ে আছে ঋতুর দিকে। ঋতু উঠে শপিং ব্যাগটা তুলে নিয়ে এসে একটা গোলাপি রঙের সুতির শাড়ি বের করে আলোর গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিচে ফেলে দেয়। আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি চাই না আপনি মার খান, তাই বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ফজরের আজানের সময় হয়ে এসেছে। আতাউর আলম রেহানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজান আয়াত মায়ের পায়ের তালুতে ম্যাসেজ করে দিচ্ছে। রেহানা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ডুক করে কেঁদে ওঠে। আতাউর আলম স্ত্রীর মাথাটা নিজের বুকের সাথে মিশ্রিত অপুষ্ট স্বরে বলে ওঠে, শান্ত হও রেহেনা, সব ঠিক হয়ে যাবে, সব কিছু। কি ঠিক হবে? আমার মাটা আমার বুকে ফিরবে? আমার প্রাণটা বুঝি বেরিয়ে গেল? আলোর আব্বু, আমাকে শক্ত করে ধরো। মায়ের কথায় আজান আয়াত ফুপিয়ে ওঠে। রেহানা মাথা তুলে স্বামীর দিকে তাকায়। হঠাৎ করে স্বামীর বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে থাকে, সব কিছুর জন্য তুমি দায়ী। এতবার বলেছি রাজনীতির নামে মরণ খেলায় নেমো না। তোমার ক্ষমতার লোভে আমি আমার মেয়েটাকে হারালাম। তুমি দায়ী আলোর বাবা, তুমি আমার মেয়েটাকে এনে দাও। রেহানা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আতাউর আলম স্ত্রীকে জড়িয়ে ধরে বসে থাকে। আসলে কি সব কিছুর জন্য সেই দায়ী? ভাই, রাহাতের ডাকে শামীম পেছন ফিরে তাকায়। হাতে সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। স্বাভাবিক গলায় বলে, রনি এসেছে? হ্যাঁ ভাই। খবর কি ওদিকের? আতাউরের স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছিল, রনি ডাক্তার পাঠিয়ে দিয়েছে। গুড, একেবারে আমার ছেলেদের মতো কাজ করেছে। ওই রনিকে পুরস্কার দিতে হবে। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরাফ এবং ফুহাদ চলে আসে শামীম ইয়াসের বলে, তোরা এখন এখান থেকে যা, নিচতলায় রেস্ট নে। ভোর হয়ে গেছে, কিছুক্ষণ পরে এখান থেকে সোজা হসপিটালে যাব। ক্যাম্পেইন করতে হবে না আর, নির্বাচনে আমিই জিতবো। রাহাত অনেকটাই জড়তা নিয়ে বলে, ভাই বিয়ে তো করে নিলেন, এখন কি করবেন? সংসার। ঠান্ডা গলায় জবাব দেয় শামীম ইয়াসার। ফুহাদ বলে, তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, তুই একটা অতিমানসিক রহস্য। শামীম পিছলে হাসে। ফুহাদ বলতে থাকে, আজ কত বড় একটা অন্যায় করলি তুই জানিস? কোনো ক্ষমতা নেই। তোরও আমাকে সাহায্য করেছিস, তোদেরও কোনো ক্ষমা নেই। ফুহাদ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বলে ওঠে, আমার জীবনে চরম দুর্ভাগ্য তোর মতো বন্ধু পাওয়া। শামীম শুকনো হাসি হাসে, তারপর ওদের সবার দিকে তাকিয়ে বলে, আর আমার জীবনের পরম সৌভাগ্য তোর মতো বন্ধু আর ওদের মধ্যে কিছু ছোটো ভাই পাওয়া। এখন পক পক না করে 2 ঘন্টা রেস্ট নেই, শরীরে শক্তি যোগান দেয়। আমি মেয়র হলে খুশিতে নাচতে হবে তো। রাহাত, আরাফ এবং ফুয়াদ চলে যায়। শামীম নিচতলায় বারান্দায় রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি বাইরে বাগানের দিকে। এই বাগানটা শামীমই নিজের হাতে করায়, নিজেই সবসময় যত্ন করে বাগানের। ফুলের গন্ধে ছেয়ে গেছে আশপাশটা। শামীম একটা গভীর নিঃশ্বাস নেয়। পেছন থেকে ঋতু নিচু স্বরে ডাকে, ভাইয়া। শামীম বাগানের দিকে দৃষ্টি রেখে বলে,
বলো ঋতু, কিছু বলেছে? গালাগালি করেছে তোমাকে? না ভাইয়া, খেয়েছে? কি খেতে দিয়েছিলে? কাস্টার্ড খাইনি। আচ্ছা না কাক, গড়ে কিছু খাবার রেখে এসো, খিদে পেলে খেয়ে নেবে। ঋতু কয়েক মুহূর্ত চুপ থেকে বলে। আপনার ঘরে যেতে চাচ্ছে না। কাসবিম ঋতুর দিকে তাকিয়ে বলে। কে? ওই মেয়েটা, মানে ভাবি। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে। তুমি যাও, ইহান হয়তো এখন উঠে যাবে। ঘরে যাও, আমি দেখছি। দরজা ঠেলে শামীম ভেতরে ঢোকে। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। আলোর মুঠোতে মাথা ঠেকে ঘরের এক কোণে বসে আছে। শামীম সুইচ টিপে আলো জ্বলে দেয়। আলো মাথা তুলে তাকিয়ে শামীমকে দেখে। শামীম নরম গলায় বলে। খাওনি কেন? সামিন ইয়াসার আর 24 ঘন্টা পেরোলেই এই শহরের মেয়র হবে। তার শহরে কেউ অভ্যক্ত থাকুক, তা সামিন ইয়াসার মির্জা চায় না। কথাটা বলেই শামীম হাসে। তার সেই হাসিতে ছিল আলোর প্রতি বিদ্রুপ। আলো উঠে দাঁড়ায়। তার পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। ঋতু কোনো মতে পরিয়ে দিয়ে গিয়েছে। আলো সরাসরি শামীমের চোখে চোখ রেখে বলে। তুই একটা জানোয়ার, পিশাচ তুই একটা। গলাবাজি ভালোই করতে পারো তুমি, তোমার বাবার থেকে শিখেছ। আমি তোমার বাবার কাণ্ড জ্ঞান দেখে অবাক হচ্ছি। নিজের পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ সে চলল জনগণের নিরাপত্তা দিতে। মেয়রের দায়িত্ব শুধু বর্ষাকালে সিটি কর্পোরেশনের অলিতে গলিতে মশার ওষুধ স্প্রে করা অথবা শীতকালে কম্বল বিতরণ করে না। আর তার বোকা বোকা কাজ দেখে আরও অবাক হতে হয়। আমাকে না কুপিয়ে নিরাপদ ছেলেটাকে কুপিয়েছে ও। আমার বাবা কিছু করেনি, আমার বাবা কিছু করেনি। চেঁচাতে থাকে আলো। শামীম ম্লান হেসে বলে। ক্ষমতার লোভ কাউকে জেগে ধরলে সে কতদূর নিচে নামতে পারে তা আমি জানি। শোনো সৎ বাবার সৎ কন্যা, তুমি ঠিকই বলেছ, আমি একটা পিশাচ। এই পিশাচের আরও পৈশাচিক রূপ দেখতে চাও? জানি চাও না, ভালোই বলে বলছি। ওখানে যে খাবারটা রাখা আছে চুপচাপ খেয়ে নাও, নয়তো সেই রূপটাও দেখাবো। আলো চুপ করে শামীমের চোখের দিকে তাকিয়ে থাকে। শামীম বলে। চোখ নামাও, মেয়ে মানুষের চোখ সবসময় নিচু হয়ে থাকবে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে। মাথা মোটা বাবার মাথা মোটা কন্যা, কোন সাহসে তুমি আমার গায়ে হাত তুলেছিলে জানা নেই? তবে তুমি নিজেই সেদিন নিজের জন্য খাল কেটে রেখেছ। প্রত্যেকটা দিন আমাকে অপমানজনক কথা বলে সেই কালে একটু একটু করে পানি দিয়েছ। আজ কুমির তোমার কালে প্রবেশ করেছে। আপনি একটা জাহিল। নিস্তেজ কণ্ঠে বলে আলো। খাবারটা খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। বললাম তো খাবো না। শামীম রাগে উঠে যায়। আলোর দিকে এগিয়ে যায় সে। আলো তেজি কণ্ঠে বলে। এইদিকে এগোলে কিন্তু। কি করবে তুমি? শামীমকে কিছুটা অবাক করে দিয়ে আলো শামীমের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। ক্ষোভে শামীম হাত উঠায় আলোকে চড় মারবে বলে। তৎক্ষণাৎ আলো নিজের গাল হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। শামীম থেমে যায়। চড় না মেরে আলোর দিকে তাকিয়ে আছে সে। আলোর গালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। 9 ঘন্টা আগে শেষ অনলাইনে এসেছিল অদ্রিতা। 10 মিনিট পর পর শামীম ফোন হাতে নিয়ে চেক করে দেখছে অদ্রিতা অনলাইনে এসেছে কিনা। কিন্তু প্রত্যেকবারে ফোন হাতে নিয়ে হতাশ হয়েছে সে। ফোনটা একটা ডিভাইনের উপর ছুঁড়ে মেরে ইসমাম বসে থাকে চুপচাপ। আলোর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। রাতে বাড়িতে এসে একটা বার ফোন দিয়ে জানানোর প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চয়ই এসেই ঘুমিয়ে গিয়েছে। বড্ড ঘুমকাতুরি মেয়েটা। ইসমামের সারাটা দিন কেটেছে অস্থিরতায়। ঘড়ির দিকে তাকিয়ে ইসমাম সময় দেখে সন্ধ্যে 6টা। তার মানে বাংলাদেশে এখন সময় সকাল 5টা। এত সকালে অদ্রিতা ঘুম থেকে ওঠার মেয়ে নয়। কি জানি কখন ঘুম ভাঙবে মহারানী, কি জানি কখন মনে পড়বে তার যে তার একটা ফোনের জন্য কেউ অপেক্ষা করে বসে আছে। শামীম আলোর মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। আলো নিজের গালে কোনো চড়ে অস্তিত্ব টের না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে পিজাজটা তার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে দেখছে। ঘেন্নায় আলোর গা গুলিয়ে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। শামীমের চোখে আলোর সত্যি ধরা পড়ে। সে গলা খাকারি দিয়ে বলে। 4 ঘন্টা আগে আমাদের বিয়ে হয়েছে। জোর করে হোক, জুলুম করে হোক, যেভাবে হোক বিয়েটা হয়েছে। তুমি আমার স্ত্রী, আমার অধীনস্থ তুমি। বারবার থুতু দেওয়া, ছড় মারা আমি বরদাস্ত করব না। ভদ্র হয়ে থাকতে বলেছি, ভদ্র হয়ে থাকো। তোমার এবং তোমার পরিবারের জন্য সেটাই ভালো হবে।
কথাটি বলে স্বামী ইয়াসার ঘর থেকে হনহনি বের হয়। তার শরীরে ধাক্কা লেগে দরজায় কপাট বিকট শব্দে কাঁপতে থাকে। আলো ধপ করে বেজেতে বসে পড়ে। আশ্চর্য ব্যাপার, তার চোখ এখনো পানিও আসছে না। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। হাত পায়ে রক কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল, মারাত্মকভাবে আহত সে। বারবার একই কথা জিজ্ঞেস করবেন না, শুধু আল্লাহকে ডাকুন। স্বামী বিয়াসের ডক্টরে দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, বাঁচবে তো? আশা করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা অন্যরকম হলে আমাদের তো কিছু করার নেই। ডক্টর চলে যেতেই সবুজ ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ভাই, কতটা নির্দয় হলে কেউ হাত পায়ের রক কেটে জান নেওয়ার কথা ভাবতে পারে? ইয়াসার চুপ করে থাকে। রনি বলে, শালা পুরোটাই ভণ্ড। আগে তো ক্রাইম রিপোর্টার ছিল, ক্রাইম নিয়ে রিপোর্ট করতে করতে শিখে গিয়েছে সব। শামীম একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের আপডেট কি? বাড়ি থেকে কেউ বের হয়নি। শামীম আর কিছু না বলে হাঁটতে শুরু করে। রাহাত বলে, কই যাচ্ছেন ভাই? বাড়িতে। তোর এখানে থাক, কোনো সমস্যা হলে আমায় ফোন দিবি। ফুয়াদ এবং আরাফ আমার সাথে আয়। রাহাত এবং রনি মাথা নাড়ায়। ফুয়াদ এবং আরাফ শামীমের সাথে চলে যায়। তৌফি রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলে, ঘরে নতুন বউ রাইখা অন্য কোথাও মন টিকবে না এখন। রাহাত চোখ রাঙিয়ে দিয়ে বলে, ফাজলামের কথা বললিস না, আমাদের মন মেজাজ ঠিক নেই। কাল সারা রাত কেউ ঘুমায়নি। রনি রাহাতের দিকে তাকিয়ে বলে, কাল কিছু হয়েছিল? ভাইয়ের বাসর? কি একটা বিয়ে, তার আবার বাসর? থাপড়া থাপড়ি আর থুতু ছোড়াছড়ি হয়েছিল শুধু। এই মেয়ের তেজ কমে এত সহজে? ভাইয়ের মাথায় কি চলতেছে কে জানে। বিয়ে কোন ধরনের প্রতিশোধ বলতে পারিস? এটা কি স্টার জলসা? হুদায় ভাইয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে। আলো যেদিন ভাইকে চর মেরেছিল সেদিন থেকেই সমস্যা ভাইয়ের মাথায়। ভাই তো আগে এরকম ছিল না। ভাই, আমার মনে হয় ইয়াসার ভাইয়ের মেয়েটাকে পছন্দ করতো। দেখেননি, যখনই বলতেন ভাই মেয়েটাকে কিছু করেন, মেয়েটাকে কিছু করেন, তখনই ভাই বলতো বাদ দে, শুধু নজর রাখ, বাদ দে, শুধু নজর রাখ। আর একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন, যে মানুষটা বিয়ে করতে আগ্রহ দেখাতো না, সে বিয়ে করে নিল হুট করে, তাও আবার শত্রুর মেয়েকে। আশ্চর্য না বিষয়টা? ইসমামের অস্থিরতা বাড়তে থাকে। 15 ঘন্টার বেশি হয়ে গেছে, অথচ অদ্রিতা তার সাথে কোনো যোগাযোগ করছে না। আচ্ছা, অদ্রিতার ফোন নষ্ট হয়ে যায়নি তো? অদ্রিতা তো প্রায় বলতো তার ফোনটা কাজ করছে না, কিন্তু সেটা হলেও তো অদ্রিতা কোনো না কোনোভাবেই তাকে ইনফর্ম করে দিত। সময় যত যাচ্ছে অস্থিরতা বেড়ে চলেছে ইসমামের। বারবার ফোন হাতে নিয়ে চেক করা ছাড়া আর কিছুতেই মন দিতে পারছে না সে। ফুয়াদ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে, শামীম তার পাশে বসে, আরাফ পেছনের সিটে। ফুয়াদ গাড়ি স্টার্ট করার আগে শামীমের দিকে একবার তাকায়। সত্যি বাড়িতে যাবি? পার্টি অফিসে যাবি না? মিটিং রেখেছিলি তো? আগামীকাল ভোট কেন্দ্রগুলোতে যাবো সোজা। লোক লাগিয়ে দিয়েছি, তারা সবটা দেখবে। ফুয়াদ গাড়ি স্টার্ট করে। শামীম সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বসে আছে। কিছু দূর যাওয়ার পর ফুয়াদ বলে, একটা কথা বলতো, তুই তো একটা শিক্ষিত ছেলে, তাও এরকম একটা বোকামি কেন করলি? এভাবে বিয়ে হয়? হয়েছে তো, ও কবুল বলেছে, আমিও কবুল বলেছি। 3 লক্ষ টাকা কাবিন ধরে বিয়ে করেছি। কিছুদিন পরে কাবিনের কপি বের হবে। ফুয়াদ ড্রাইভ করতে করতে বলে, সেটা বলিনি আমি। না ও তোকে ভালোবাসে, না তুই ওকে ভালোবাসিস। এই বিয়ের পরিণতি কি হবে? শামীম চুপ করে থাকে। ফুয়াদ বলে, জেদ করে একটা মেয়ের জীবন নষ্ট করলি। ওর বাবা যদি দোষী হতো তাহলে থানায় যেতি, পুলিশে ধরিয়ে দিতি। তুই কেন আইন নিজের হাতে তুলে নিলি? ওর বাবাকে অন্য কেউ মেরেছিল, ও কেন থানা পুলিশ না করে, অপরাধী শনাক্ত না করে সরাসরি আমায় তাপ্পড় মেরেছিল? বাবার প্রতি মেয়ের ইমোশনটা বোঝার চেষ্টা কর। আলো একটু অন্যরকম মেয়ে। গাড়ি থামা, গম্ভীর কণ্ঠে বলে শামীম ইয়াসার। ফুয়াদ হুট করে ব্রেক কষে শামীমের দিকে তাকিয়ে বলে, আমাকে এই মাঝের রাস্তায় নামিয়ে দিয়ে যাবি? অন্তত বাড়িতে দিয়ে আই আমাকে, একটু ঘুমাবো আমি। আমার সাথে ভেতরে চল, কেনাকাটা করতে হবে। ফুয়াদ মাথা ঘুরিয়ে তাকায়। একটা শপিং মলের সামনে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। একবার শামীমের দিকে তাকিয়ে বলে, কি কিনবি? কার জন্য কিনবি? আমার বউয়ের জন্য, সামিন ইয়াসারের বউয়ের জন্য। তার ছিল সাথে বলে শামীম, তার মুখে বিদ্রুপের হাসি। মাম্মার বারণ সত্ত্বেও ইহান বারবার এসে নিচতলায় গেস্ট রুমে উকি দিচ্ছে। মাম্মা বলেছে বাড়িতে নাকি কেউ এসেছে। সে নাকি ইহানের বড় মা হয়।
বড় বাবার বউ। ইয়ান খুবই উৎসুক হয়ে আছে তার বড় মাকে দেখবে বলে, কিন্তু মাম্মা বারবার ধমক দিচ্ছে, ঘরের ভেতর যেতেই দিচ্ছে না ইহানকে। চুপচাপ লিভিং রুমে এসে কিছুক্ষণ পায়চারি করে আশেপাশে তাকায় ইহান। ঋতু এখন রান্নাঘরে, বাড়ির সবাই দোতলায় আছে, কেউ নিচে নামেনি। ইয়ান সুযোগ পেয়ে গুটি গুটি পায়ে গেস্ট রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ছোট্ট ছোট দুটো হাত দিয়ে গেস্ট রুমের দরজায় ধাক্কা দিয়ে দরজা খোলে। ঘরে ঢুকে ইয়ান আশেপাশে তাকায়, কোথাও কাউকে দেখতে না পেয়ে ইয়ান বের হয়ে যেতে নাই, ঠিক তখনই ইয়ানের চোখ চলে যায় মেঝের দিকে। কেউ একজন মেঝেতে শুয়ে আছে। ইয়ান গুটি গুটি পায়ে আলোর কাছে যায়। প্রচণ্ড খিদে এবং ক্লান্তিতে চোখ বুঝে হাত দিয়ে পেট চেপে ধরে মেঝেতে পড়েছিল আলো। কারো অস্তিত্ব টের পেয়ে আলোর হকচকিয়ে উঠে বসে। সে ভেবেছিল আবার বোধহয় সাবিব ইয়াসের নামে পিচাজটা এসেছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে একটা ফুটফুটে বাচ্চা ছেলে তার দিকে তাকিয়ে আছে। আলো ছেলেটির দিকে তাকিয়ে থাকে। ইহান বলে, তুমি কি বড় মা? আলো তার ঘোলাটে দৃষ্টি দিয়ে ইহানকে দেখে। ইহান বলতে থাকে, তুমি বড় বাবার বউ? ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে আলো। ইয়ান ফেল ফেলে করে তাকিয়ে আছে আলোর দিকে, আদুরে গলায় বলে, তুমি কি বড় মা? বলো। চলে যাও এখান থেকে। তেজি কণ্ঠে বলে আলো। ইয়ান ভয় পেয়ে যায় আলোর কণ্ঠস্বর শুনে। আলো চেঁচিয়ে ওঠে, বললাম না চলে যাও এখান থেকে, যাও বলছি, চলে যাও, চলে যাও। ইহান মাম্মাম বলে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে বেরিয়ে যায় আলোর ঘর থেকে। বেলা 1:30 নাগাদ ইয়াসের গাড়ি শান্তিনীর গেট দিয়ে ঢোকে। গাড়ি থামিয়ে নেমে পড়ে সে। পোনা এসে দাঁড়ায় পড়ছে সামনে। ইয়াসের বাড়ি থেকে নেমে পোনা চাচাকে বলে, চাচা, রিয়াজকে বলো গাড়ি থেকে প্যাকেটগুলো নামাতে, বাড়ির ভেতরে নিয়ে আসতে বলো। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞাসা করে, বাড়িতে সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয়নি তো? পোনা মাথা নাড়ায়, মুখে বলে, কোনো ঝামেলা হয়নি। তবে তবে কি? বড় মা ইহান বাবুকে ধমক দিয়েছে, বকেছে। বড় মা? কে বড় মা? পোনা চাচার কথা বুঝতে না পেরে স্বামী অবাক হয়ে জানতে চায়। পোনা থতমত খেয়ে বলে, বড় বৌমা তোমার বউ। স্বামী হতভম্ব হয়ে সদর দরজার দিকে তাকায়। ধমক দিয়েছে মানে? কি দুঃসাহস! স্বামী ইয়াসের হন্তদন্ত হয়ে বাড়ির ভেতরে যায়। ভেতরে ঢুকে ঋতুকে ডাকতে থাকে। ঋতু এসে সামনে দাঁড়ায়। আলো ইহানকে ভোগেছে? কঠিন গলায় জানতে চায় ইয়াসের। ঋতু আমতা আমতা করে বলে, ভাইয়া, জানেনই তো ইহান অচেনা লোক দেখলে তাদের কিভাবে বিরক্ত করে। ভাবিকে কিছু বলবেন না? রিয়াজ এসে প্যাকেটগুলো লিভিং রুমে রেখে চলে যায়। ঋতু সেদিকে তাকিয়ে বলে, এগুলো কি ভাইয়া? ঈশিতা সিঁড়ি বেয়ে নিচে নামে। শামীম বলে, শাড়ি আছে একারি নতুন বউয়ের জন্য। ঋতু কিছুক্ষণ শামীমের দিকে তাকিয়ে থেকে বলে, শুধু শাড়ি? হ্যাঁ, 22টা আছে, কম হয়ে গিয়েছে। ঋতু আমতা আমতা করে বলে, ভাইয়া 22টা শাড়ি দিয়ে কি হবে? আর নতুন বইয়ের জন্য শুধু শাড়ি কেনা হয় না, শাড়ির সাথে আনুষঙ্গিকও অনেক কিছু কিনতে হয়। শামীম ঋতুর মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো জানি না, তুমি বললে শাড়ির কথা, তাই নিয়ে এলাম। তারপর আবার চুপ করে থেকে বলে, ঠিক আছে, যা যা লাগবে তুমি আর ঈশিতা গিয়ে নিয়ে এসো বিকালে। ঋতু মাথা নাড়ায়। ঈশিতা কঠিন গলায় বলে। শামীম বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুকে বলে, ওকে নিয়ে এসো। আসবে না ভাইয়া, অভুক্ত থাকাই অবস্থা কাইল হয়ে গিয়েছে, তবু জেদ করে কিছুই খাচ্ছে না। অনেক চেষ্টা করেছি। শামীম ঋতুর কথা শুনে গেস্ট রুমের দিকে যায়। ঋতু নিচু স্বরে বলে, ভাইয়া প্লিজ গায়ে হাত তুলবেন না। ভাইয়া ভাইয়ার বউয়ের সাথে কি করবে সেটা তুমি বলে দিবে? পেছন থেকে ধমক দেয় ইলহাম। ঋতু মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে। আলো নামের অচেনা মেয়েটির জন্য তার খুব মায়া হচ্ছে। তারা একই রকমের কপালে জন্মেছে সে। দরজা ঠেলে শামীম ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে বসে ছিল মেঝেতে। মাথা তুলে তাকায় শামীমের দিকে। আলোর বিধ্বস্ত মুখটা দেখে হঠাৎ করে শামীমের অদ্ভুত অনুভূতি হয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ছোট মানুষ, ও তো আর আমার মতো পিসাদ না, ওকে কেন ধমকালে? ও একটা 5 বছরের ছেলে। এখন না হলেও একদিন ঠিকই আপনার মতো পিশাচ হবে। ওর শরীরে এই বংশের রক্ত। শামীম একটা চেয়ার টেনে বসে বলে, 16 ঘন্টা না খেয়ে আছো, তারপরও গলায় কি জোর তোমার। হাতেও অনেক জোর, দেখাবো?
ঠান্ডা গলায় বলে আলো। শামীম আলোর কথা শুনে বাঁকা করে হাসে, তারপর বলে, শুনেছি তুমি ক্যারাতে জানো, জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছো। তবে এতে নিজেকে অনেক কিছু ভেবে বসো না। যাদের সাথে লড়ছো তারা সবাই মেয়ে, দুর্বল প্রজাতি। আমি পুরুষ মানুষ, সিংহ পুরুষ। একটা মোটামুটি ধরনের চড় দিলে এখানে 3 দিন পরে থাকবে। আলো শামীমের চোখের দিকে তাকিয়ে আছে। শামীম বলে, শোনো, আত্মবিশ্বাসী বাবার আত্মবিশ্বাসী কন্যা, তোমাকে একটা সুখবর দেই। তোমার মা সুস্থ আছে। অবশ্য তার সুস্থতা তোমার উপর নির্ভর করবে। যদি এখানে বাদরামি করছে তাহলে ওখানে। শামীম থেমে আলোর দিকে তাকায়। আলোর চোখ উৎকণ্ঠা। শামীম বলে, আমার সাথে চলো। কোথাও যাব না, আমি শুধু আব্বু আম্মুর কাছে যাব। আমাকে যেতে দিন। কেন যাবে? তুমি এখন আমার স্ত্রী। এই বিয়ে আমি মানি না। তেজি কণ্ঠে বলে ওঠে আলো, তারপর উঠে দাঁড়ায়। শরীরের দুর্বলতার জন্য ঠিকভাবে দাঁড়িয়ে থাকতেও পারছে না সে। শামীম একবার আলোর দিকে তাকিয়ে বলে, চলো। যাব না। দাঁত খিচিয়ে বলতে চাই আলো। শামীম শীতল চোখে আলোর দিকে তাকায়, তারপর আলোর হাত ধরে টানতে টানতে গেস্ট রুম থেকে বের করে আনে। আলো নিজের হাতটাকে শামীমের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অপারক। রেহানা স্বামীর মাথায় হাত রাখে। চোখ বুঝে ইজি চেয়ারে আদশোয়া হয়ে বসে আছে আতাউর আলম। স্ত্রীর হাতের স্পর্শে চোখ খুলে তাকায় সে। রেহানা মুখের দিকে তাকে অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, মেয়েটার মনটা এখন কেমন করছে রেহেনা? নিশ্চয়ই গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে। রেহানা কান্না আটকে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। আতাউর আলম বলে, তুমি ঠিক বলেছিলে রেহেনা, আমার মতো মানুষের জন্য রাজনীতি মানায় না। রাজনীতি মানায় ইয়াসারের মতো জানোয়ারদের, যারা টাকা দিয়ে কিছু মানুষরূপী পশু পোষে। আমার যদি আজ ওরকম কিছু পশু থাকতো তাহলে আজ দিনটা অন্যরকম হতো। চলো না পুলিশের কাছে যাই, একবার ধরিয়ে দিলে কিছু করতে পারবে না ওরা। রেহানা ফিসফিসিয়ে বলে ওঠে আতাউর আলম। তুমি জানো না রেহেনা, ওরা কি করতে পারে, তোমার কোনো ধারণা নেই। ইস্তিয়াকের কাহিনী মনে আছে তোমার? মারুফার সাথে কি হয়েছিল ভুলে গেলে? আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না। আতাউর আলম ভয় পাচ্ছে? এত সহজে হার মেনে নিল আতাউর আলম? না, একজন বাবা ভয় পাচ্ছে রেহেনা। এমন সময় ফোনের রিংটন বেজে ওঠে। আতাউর আলম চমকে উঠে ফোনটা রিসিভ করে কানে ধরে। ও পাশ থেকে কণ্ঠে বিদ্রুপ নিয়ে তার চাচাতো ভাই খোরশেদ বলে ওঠে। আতাউর আলম একটা দীর্ঘশ্বাস ছেলে বলে, সত্যি? শব্দটা মুখ থেকে উচ্চারণ করেই ফোন কেটে দেয় সে। শামীম ইয়াসার আলোকে টানতে টানতে এনে লিভিং রুমে দাঁড় করায়। আলো কিছুটা টলছে। শামীম ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাও। আমি খাবো না, এই বাড়ির কিচ্ছু আমি মুখে দিব না, বললাম তো। চেঁচিয়ে বলতে থাকে আলো। শামীম আলোর দিকে তাকিয়ে বলে, কতক্ষণ থাকবে না খেয়ে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ না খেয়ে থাকো। আলো শামীমের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীতারা এসে ঋতুর হাতে একটা গ্লাস দিয়ে বলে। ঋতু গ্লাসটা শামীমের হাতে তুলে দিতে যাবে, তখনই ইলহাম ধমকে সুরে বলে, তুমি কেন দিচ্ছ? ভাইয়ার বউ দিবে, ওর হাতে গ্লাস দাও। শামীম আলোর দিকে তাকায়। ঋতু আমতা আমতা করতে থাকে। ঈশিতা আলোকে দেখে। আলো সবাইকে অবাক করে দিয়ে ঋতুর হাত থেকে গ্লাসটা নেয়। তারপর শামীমের চোখের দিকে একবার তাকিয়ে গ্লাসে পানীয়টুকু শামীমের মুখে ছুঁড়ে মারে। ঘটনায় আকস্মিকতায় সবাই চমকে ওঠে। আলোর গেস্ট রুমের দিকে ছুটে যায়। তার দুর্বল শরীর নিয়ে ছুটতে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এখনই সে নিচে পড়ে যাবে। শামীম ভেজা মুখে দাঁড়িয়ে আলোকে দেখে। সবাই তাকে দেখছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। মুখে পানি ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে শামীম। গায়ের পাঞ্জাবিটা একটানে খুলে রকিং চেয়ারের উপর ছুঁড়ে মারে বিছানার এসে বসে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নেয়। বেলা 3টা প্রায়। হঠাৎ ইসমামের কথা মনে পড়ে তার। ইসমামকে তো এসবের কিছুই জানানো হয়নি। এসব জানাতে পারলে নিশ্চয়ই খুব রিয়্যাক্ট করবে। শামীমের ভালো মানুষ ভাই বলে কথা। শামীম আনমনে হাসে। ইসমাম একেবারে মায়ের মতো হয়েছে, স্বচ্ছ। ফোনটা দেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইসমামকে ফোন দেওয়ার মনস্থিত করেও ফোন দেয় না। এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করে কী লাভ? এমন সময় ফোনের রিংটন বেজে ওঠে। ফোন স্ক্রিনে যার নাম্বারটা ভেসে উঠছে
তার নাম হলো আতাউর আলম। এখন ফোন ধরলেই, ইয়া স্যার, আমার মেয়েটাকে একটু দেখবো। ইয়া স্যার, আমার মেয়েটাকে ছেড়ে দাও। ইয়া স্যার, আমি তোমার পা ধরবো। এসব বলে বলে কাঁদবে। ইয়াসার তা জানবে, সে রিসিভ করে না ফোনটা। তোর পাতে থাকো। যতক্ষণ জামিল আইসিইউতে থাকবে ততক্ষণ আতাউর আলমও মেয়ের সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় তোর পাতে থাকুক। ফোন সুইচ অফ করে রেখে শামীম উঠে দাঁড়িয়ে খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে, পিশাচ সামিন ইয়াসার মির্জা। এমন সময় দরজায় টোকা পড়ে ইয়াসের। গম্ভীর কণ্ঠে জানতে চায়, কে? ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, নতুন ভাবি জ্ঞান হারাইছে ভাইজান।